এই পশ্চিমবঙ্গের স্থপতিতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং উপস্থিত আমার সেবাব্রতীরা, আজকে আমরা একটা যুগ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি। আজ স্বাধীনতার এত বছর পরে এই প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস মান্যতাপ্রাপ্ত হচ্ছে। পশ্চিমবঙ্গ দিবস এই প্রথমবার পালিত হচ্ছে। এই প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে। ভারতবর্ষের এত বছর সময় লেগে গেল, এতগুলো দিন লেগে গেল। তাই আমরা এই পশ্চিমবঙ্গের বুকে, এই পশ্চিমবঙ্গটা তথা এই ভারতবর্ষটা শুধুমাত্র একখণ্ড মাটি নয়, দেশ। এই দেশ কথার অর্থ হচ্ছে মা। আর এই দেশ মাতৃকার জন্যই স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু তথা অনুশীলন সমিতি, যুগান্তর, বিবি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু বেঙ্গল ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন, মাস্টার দা সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, যে লাখো লাখো ভারতবর্ষের যে লাখো লাখো বিপ্লবীরা, তারা যে প্রাণ বিসর্জন দিয়েছে ভারতবর্ষের জন্য, দেশ মাতৃকার জন্য। এবং সবচেয়ে বড় বিষয় যে ভারতবর্ষ এত বড় দেশ, তার মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে ওই কিছু সংখ্যক ইংরেজ, তারা এত কোটি মানুষকে ভারতবর্ষের পদানত করে রাখলো। আর তার বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষের মানুষ যদি লড়াই করতো তাহলে কিন্তু এতগুলো দিন লাগতো না। আমরা এটা ইসলামিক শাসনের সময়ও দেখেছি। তার মানে এটা কি আছে, যে আমাদের একতার অভাব রয়েছে, আমাদের সংঘবদ্ধতার অভাব রয়েছে। আজকে সবাই একতা হয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, আর একতাই হচ্ছে বল। আজকে আমরা একতায় এতগুলো মানুষ একত্রিত হয়েছি, শুধুমাত্র একদিন দুদিনের সূচনার মধ্যে উপস্থিত হয়েছি। আর কয়েকজন একটু বিশেষ কারণবশত আসতে পারেনি, ঠিকই কথা। তো এই যে পশ্চিমবঙ্গ রয়েছে, এই পশ্চিমবঙ্গটা একখণ্ড শুধু মাটি নয়, আমাদের কাছে এই পশ্চিমবঙ্গটা হচ্ছে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর যে বাঙালি হিন্দুরা রয়েছে তাদের হোমল্যান্ড, তাদের একটা নিরাপদ আশ্রয়স্থল। এই দেশমাতৃকা স্বরূপকে কল্পনা করতে গেলে অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে। তিনি প্রথম ভারতবর্ষের যে মা রূপে, মাতৃরূপে কল্পনা করেছেন। এই যে ছবিটা দেখছি আমরা, আরেকটা ছবি আছে ভারত মাতার, সেটা হচ্ছে এক হাতে ধানের শীষ রয়েছে, এক হাতে গীতা রয়েছে, আরেক হাতে কুমণ্ডল রয়েছে, এক হাতে রুদ্রাক্ষ রয়েছে। তো এই ছবিটা হচ্ছে প্রথম ছবি, আর এটা হচ্ছে দ্বিতীয় ছবি। তো এই যে আমাদের দেশ মাতৃকা, এই দেশ মাতৃকার যদি কল্পনা স্বরূপ আমি যদি একটু উদাহরণ দিতে চাই, তাহলে এইভাবে বলতে হয় যে হিমালয়ম সমারভ্য ইয়াবৎ হিন্দু সরোবরম তন দেব নির্মিতং দেশম হিন্দুস্থানম প্রচক্ষতে। অর্থাৎ কিনা হিমালয় থেকে সিন্ধু মহাসাগর পর্যন্ত সুবিস্তৃত যে ভূভাগ, দেবতা দ্বারা নির্মিত যে সুবিস্তৃত ভূভাগ, এই সুবিস্তৃত ভূভাগ ভারতবর্ষ নামে পরিচিত। আর এই ভারতবর্ষের যে মানুষ, তাদের কৃষ্টি, সংস্কৃতি, কালচার কেমন ছিল না, মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু দস্যুবৎ আত্মবৎ সর্বভূতেষু যপশ্বতি সপণ্ডিত। অর্থাৎ কিনা পর স্ত্রীকে মায়ের সমান, পরের ধনকে একমুঠো মাটির সমান, এবং সকল প্রকার প্রাণীকুলকে নিজের স্বরূপ মনে করা, কল্পনা করা। মানে একটা প্রাণীকে যদি আমি হত্যা করি, সেটা আমার নিজের শরীরে ব্যথা অনুভব করবে, যন্ত্রণা অনুভব করবে। এইরকম শিক্ষা, এইরকম কৃষ্টি, এরকম কালচার ছিল ভারতবর্ষের মানুষের। তো পরবর্তীকালে বিভিন্ন বৈদেশিক শত্রুর আক্রমণ হয় এই দেশের মধ্যে। এর ফলে দেখা যায় যে ভারতবর্ষের যে অখণ্ডতা সেটা বিনষ্ট হয়, এবং এই পশ্চিমবঙ্গটা শুধুমাত্র একখণ্ড মাটি নয়, যেটা আমি বললাম পূর্বেই, এটাকে আমরা দেশ হিসাবে কল্পনা করি, মা হিসাবে কল্পনা করি, দেশ মাতৃকা হিসাবে কল্পনা করি। তো স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায়
নেতাজি সুভাষচন্দ্র বসু তথা অনুশীলন সমিতির যুগান্তর ও বিভিন্ন বৈপ্লবিক সংগঠনগুলো, যুগান্তর, বিভিন্ন বৈপ্লবিক সংগঠনগুলোর যারা যুবকরা, তারা হাসতে হাসতে জীবনকে উৎসর্গ করেছিল। এই বাংলাতেই বিশেষ করে দেখা যায় যে তারা জীবনকে কিভাবে উৎসর্গ করেছে। উত্তরে পাহাড় থেকে শুরু করে লালমাটির পথ ধরে ম্যানগ্রোভ অরণ্য হয়ে আমাদের এই বাংলায় যে এক বৈচিত্র্যের, এক নবজাগরণের সৃষ্টি করেছে, তা এক উদাহরণস্বরূপ বলা যায়। আর এই উদাহরণস্বরূপ আরো দৃঢ়ভাবে বলতে পারি যে আজকে এই যে একখণ্ড পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলাটা পশ্চিমবঙ্গ হয়েছে যে লড়াইয়ের জন্য, তা কিন্তু আমরা একটা মানুষের জন্যই পেয়েছি। অনেক দেরি হয়ে গেল সেই মানুষটাকে আমাদের গ্রহণ করতে, এই বাংলায় বিশেষত। যে মানুষটা না থাকলে এই পশ্চিমবঙ্গটা আজকে পাকিস্তানের অন্তর্ভুক্ত থাকতো। ঠিক গঙ্গার এপার থেকে পরিকল্পনা ছিল, এই যে গঙ্গা নদী, গঙ্গার এপার থেকে পরিকল্পনা ছিল সমগ্র বাংলাটাই ওই পূর্ব পাকিস্তান, আর এই পূর্ব বাংলা আর এই পশ্চিম বাংলা মিলে সমগ্র বাংলাটাই চলে যেত, পাকিস্তানের অন্তর্ভুক্ত হতো। যেটা আমরা জানি, এখানে দেবুদা আছে, দেবুদার বাড়ি হচ্ছে বহরমপুরে। আমিও সেখানে সঙ্গে প্রচারক ছিলাম এক সময়। তো দেবুদার বাড়ি যেখানে, সেখানে এই মালদা, মুর্শিদাবাদ পর্যন্ত, নদিয়া পর্যন্ত 3 দিন পর্যন্ত সময়কাল সেখানে পাকিস্তান হিসাবে পাকিস্তানের পতাকা উঠেছিল। তো যারা আমরা পুরনোরা আছি, আমাদের ঠাকমারা, দিদিমারা আছে, তারা এই ইতিহাসটা জানে যে সেখানে পাকিস্তানের পতাকা উঠেছিল। তো 1946 সাল থেকে 1947 সালে এই পশ্চিমবঙ্গে যে গ্রেট ক্যালকাটা কিলিং, আমরা সকলেই জানি যে কলকাতায় রাস্তায়, রাজপথে যে নরসংহার হয়েছিল, হিন্দুদের একত্রিতভাবে হিন্দুদের যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার বিভীষিকা ছড়িয়ে পড়েছিল সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে। হিন্দু নরনারীকে যেভাবে ধর্ষণ করার পরে, যেভাবে মাংস কাটার দোকানে যেভাবে খাসি টাঙিয়ে রাখে, সেরকম ভাবে হিন্দু নারীদেরকে ধর্ষণ করার পর তাদের চুলগুলোকে বেঁধে উলঙ্গ অবস্থায় এইভাবে টাঙিয়ে রাখা হয়েছিল, আর তাদের স্তনগুলোকে কেটে রাস্তায় গড়াগড়ি করছিল। এটা ফ্যাক্ট, মাফ করবেন, এটা বলতে হলো আমার এই কারণেই যে কতটা নৃশংসভাবে এই ইসলামিক মৌলবাদীরা এরকম ভাবে আমাদের মায়েদের উপরে অত্যাচার করেছে, নির্মমভাবে, নিপীড়নভাবে অত্যাচার করেছে। এটা বলতে হবে, এটা বলার কারণ হচ্ছে, না হলে এই নৃশংসতাটা আমরা বুঝতে পারবো না, আমাদের শরীরে সেই জ্বালা বেদনা অনুভব করতে হবে। তো এই 1946 সালের যে ঘটনা, কলকাতার গ্রেট ক্যালকাটা কিলিং, ঠিক সেই বছরই দেখা যাচ্ছে যে নোয়াখালীতে ঠিক লক্ষ্মী পুজোর দিন নোয়াখালীতে সবাই যখন লক্ষ্মী দেবীর আরাধনায় ব্যস্ত, বাড়ি বাড়িতে, প্রত্যেকের বাড়ি বাড়িতে যখন লক্ষ্মী দেবীর আরাধনায় ব্যস্ত, ঠিক সময়, সন্ধ্যার সময় এক নরসংহার শুরু হয় এবং হিন্দু বাড়িতে এসে নরহত্যা শুরু হয়। আর সেই নরহত্যা থেকে বাঁচার জন্য অনেকে খড়ের গদায় গিয়ে লুকিয়েছে। তো এইভাবেই গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালী রাইট, যা আমাদের এই বাংলায় একটা প্রমাণিত সত্য হিসাবে দেখা গেল যে পূর্ব পাকিস্তান, মানে অধুনা পূর্ব বাংলা আর এই বাংলা নিয়ে যদি পাকিস্তান হয়, তো সেখানে হিন্দু জাতি যদি থাকে, তাহলে হিন্দুদের সেখানে অস্তিত্ব সংকটে, হিন্দুরা সেখানে একসঙ্গে, মুসলমান এবং হিন্দুরা একসঙ্গে সহবস্থান কখনো সম্ভব নয়। যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মোহাম্মদ আলী জিন্নাহ দেশকে ভাগ করে নিয়ে গেল, পাকিস্তান ভাগ করে নিয়ে গেল, যে লড়কে লেঙ্গে পাকিস্তান, আর সেই পাকিস্তান লড়কে লেঙ্গে পাকিস্তান নিয়ে যাওয়ার পরে ঠিক সেই সময় 1947 সালে 20 জুন শ্যামাপ্রসাদ মুখার্জি অবিভক্ত বাংলার তখন যে আইনসভা চলছে, সেই আইনসভায় তিনি 58 এবং 21, অর্থাৎ একদিকে ছিল 58টি ভোট মানে পশ্চিম বাংলার পক্ষে, এবং আরেকদিকে ছিল 21টি ভোট বাংলা
যাতে এই মানে সমগ্র বাংলা নিয়ে, বাংলা প্রদেশ নিয়ে, ওই বাংলা এপার বাংলা নিয়ে পাকিস্তান গঠিত হবে। তো এইভাবে সেই দিনকে 58 আর 21, এই যে 58 জন এমএলএ ছিল সেই দিনকে, যারা 58 জন এমএলএ এই বাংলার অখণ্ড বাংলার যারা 58 জন এমএলএ সেদিনকে এই পশ্চিম বাংলার জন্য ভোট দান করেছিল, তাদেরকে স্মরণ করাটাও আজকের দিনে আমাদের কর্তব্য। সেই 58 জন এমএলএর জন্য আজকে আমরা এখানে এই রেগুলার বাড়িতে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবির তলে আমরা এই দিনটা পালন করছি। এত বছর পরে হলো এই 26 সালে পালন করতে পারছি। আর এই 58 জন এমএলএ ফলে 1947 সালে যে দেশ ভাগ হলো, সেই দেশ ভাগের যে প্রস্তাব অবিভক্ত বাংলার আইনসভায় প্রথম আনলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 1947 সালে আমরা জানি গঙ্গার ওপারে হুগলি জেলায় তারকেশ্বর, সেই তারকেশ্বরে যে রাজবাড়ির মাঠ, সেই তারকেশ্বরের রাজবাড়ির মাঠে এক জাতীয় কনভেনশন শুরু হলো। 4 থেকে 6 এপ্রিল পর্যন্ত এক কনভেনশন শুরু হলো, বঙ্গীয় হিন্দু মহাসভার এক কনভেনশন। আমরা সকলেই জানি যে শ্যামাপ্রসাদ মুখার্জি যে সংগঠন সে সময় করতে যুক্ত ছিলেন, সেই সংগঠনের নাম হচ্ছে বঙ্গীয় হিন্দু মহাসভা। সেই হিন্দু মহাসভার পরবর্তীকালে তিনি ভারতীয় জনসংঘ করেন, যা ভারতীয় জনসংঘ পরবর্তীকালে আরও ব্যাপকভাবে সংঘের স্বয়ংসেবকদেরকে দেওয়া হয় গুরুজি গোলওয়ালকারের অনুপ্রেরণায়। তো তখন সেই ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টি। কিন্তু সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে হিন্দু মহাসভা, বঙ্গীয় হিন্দু মহাসভার কনফারেন্স শুরু হলো 4 থেকে 6 এপ্রিল পর্যন্ত সেই কনফারেন্সে এই দিন পশ্চিমবঙ্গ রাষ্ট্র হিসাবে, পশ্চিমবঙ্গ আলাদা রাজ্য হিসাবে গঠিত হওয়ার জন্য সেই প্রস্তাব পাস হয়। আর এই যে রাজবাড়ির মাঠে পশ্চিমবঙ্গ যে দাবি ওঠে, তা ধীরে ধীরে সমগ্র বাংলা জুড়ে আওয়াজ দিতে থাকে, এবং সমগ্র বাংলা ছাড়াও সমগ্র বিশ্বে যারা বাঙালিরা রয়েছে, বিদেশের মাটিতে যারা বাঙালিরা রয়েছে, তারাও বিদেশের মাটি থেকে তারা আওয়াজ তুলতে থাকে যে বাঙালি হিন্দুর হোমল্যান্ডের দাবি জানতে থাকে, বাঙালি হিন্দুর নিরাপদ আশ্রয় স্থলের জন্য একখণ্ড মাটি, একখণ্ড ভূখণ্ডের দরকার। তার জন্য তারা পশ্চিমবঙ্গ নামক একখণ্ড ভূখণ্ডের প্রয়োজন পড়ল, একটা নিশ্চিত হোমল্যান্ডের প্রয়োজন পড়ল। আর এই হোমল্যান্ডের জন্যই সেদিনকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আইনসভায় 58 আর 21 যে ভোটাভুটি হলো, 58 আর 21 আইনসভায় ভোটাভুটির মাধ্যমে আইন পাশ হলো, আইন স্বীকৃত হলো যে পশ্চিমবঙ্গ আলাদা রাজ্য হিসেবে স্বীকৃত হলো এবং পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হলো। জিন্নাকে সেদিনকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন যে তুমি ভারত ভাগ করেছো, ভারত ভাগ করে তুমি পাকিস্তান নিয়েছো, আমি বাংলা ভাগ করেছি, বাংলা ভাগ করে আমি জিন্নার মুখ যে নেকড়ের, হিংস্র নেকড়ের যে থাবা, সেই থাবার মুখের থেকে বাংলাকে কেড়ে নিয়ে এসে পশ্চিম বাংলা প্রতিষ্ঠা করল। আর এই পশ্চিম বাংলা প্রতিষ্ঠার ফলেই আজকে আমরা এই রাজ্যে এখনো পর্যন্ত বাঙালিদের, বাঙালি হিন্দুর যে লড়াই, যে এত বছর ধরে দেশের স্বাধীনতার জন্য যে রক্ত দিয়েছে, তা বলিদান দিয়েছে, তার জন্য বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার যে লড়াই, তার ফলে এটা আজকের দিনে এই বাংলায় সফল হয়েছে। আর পূর্ব পাকিস্তানের অবস্থা যদি আমরা দেখি, পূর্ব পাকিস্তানে কিন্তু অনেকগুলো, যেমন আপনার চট্টগ্রাম সহ আরও 6-7টা জেলা, যেগুলো নিয়ে এখনও দাবি উঠছে যে সেগুলো আমাদের ভারতবর্ষের মধ্যে বিলীন হওয়ার জন্য। সেই সময় কিন্তু এই প্রস্তাব গৃহীত হয়েছিল নেহেরুর মন্ত্রিসভায়, কিন্তু নেহেরু সেই সময় এই মন্ত্রিসভায় কিন্তু সেই দাবি পেশ করে, মানে স্বীকৃত করেনি। যদি সেই সময় এই দাবি মেনে নেওয়া হতো, তাহলে কিন্তু আজকের দিনে এই যে চট্টগ্রাম সহ বাংলাদেশের যে হিন্দু অধ্যুষিত জেলাগুলো এখনো রয়েছে, সেগুলো কিন্তু আজকে ভারত অন্তর্ভুক্ত হতো, অর্থাৎ কিনা আমাদের এই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হতো। তো একটা ঐতিহাসিক ভুলের জন্য এবং একজন অকর্মণ্য রাষ্ট্রপ্রধানের জন্য আমরা সেদিনকে আমাদের যে ভূখণ্ড, আমাদের যে হোমল্যান্ড, সেটা আরও হিন্দুদের যে আর কি দুরবস্থা উপর বাংলায় দেখতে পাচ্ছি, সেই দুরবস্থাটা আজকে আমরা দেখতে পাচ্ছি, শিকার হচ্ছে। তবে সবার কাছে আশা রাখি এবং মনে জোর রাখি যে ইহুদি জাতি 1200 বছর ধরে সারা বিশ্ব ঘুরে বেরিয়েছে। একজন ইহুদি জাতির সাথে আরেকজন ইহুদি জাতির যখন দেখা হতো,
ইহুদির সাথে আরেকজন ইহুদি লোক যখন দেখা হতো তখন তারা বলতো যে নেক্সট ইয়ার আই উইল মিট টু জেরুজালেম, অর্থাৎ বন্ধু দেখা হবে আগামী বছর জেরুজালেম। আমরা আমাদের দেশকে 1200 বছর ধরে আমাদের দেশকে, আমাদের মাটিকে ফিরে পাওয়ার জন্য লড়াই করেছে সেই ইহুদি জাতি, কিন্তু তারা দেখুন তারা কিন্তু ঠিক জেরুজালেমকে উদ্ধার করেছে। এই হচ্ছে ইহুদি জাতি। আর ইহুদি জাতির থেকে আজকে আমাদের বাঙালি জাতিরও শিক্ষা নিতে হবে। ইহুদি জাতির থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, উপর বাংলায় রামের অবমাননার জন্য আজকে কন্টিনিউ 4-5 দিন ধরে যে সংগ্রাম চলছে, রাস্তায় মায়েরা নামছে, ভাইয়েরা নামছে, সমস্ত ঢাকার রাস্তা জুড়ে আজকে মশাল মিছিল হচ্ছে। এই মুহূর্তে দেখে এলাম লাইভ, দুপুর থেকে দেখছিলাম। তো যে সংগ্রাম চলছে ওখানে হিন্দুরা যেভাবে নির্যাতিত হচ্ছে, দিনের পর দিন প্রত্যেক দিন নির্যাতিত হচ্ছে, তার জন্য যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামের জন্য আমাদেরকেও তাদের সংগ্রামকে পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। এবং ওই যে আমাদের হোমল্যান্ড, এই হোমল্যান্ড আমাদের যে ওটা পূর্বপুরুষের যে মাটি, সেই মাটি রক্ষার্থে আমাদেরকে ঝাঁপাতে হবে। আর এই মাটির জন্য আমাদের মাটি বাঁচানোর লড়াই, আপনারা মনে করেছেন আর থেকে যে হয় সেটা কিন্তু শেষ হয়ে যায়। আপনি দেখুন গতকালকেও হাওড়া একটা ঘটনা ঘটেছে, সেখানে বিজেপি কর্মীরা একজন নৃশংসভাবে পিটিয়ে মেরেছে এবং আরো 3-4 জন তারা হসপিটালে ভর্তি হয়েছে। সেটা ছোট্ট উদাহরণ বললাম। তো এই যে দেশভাগের যে করুণ কাহিনী, সেই দেশভাগের করুণ কাহিনী সম্পর্কে একটু ছোট্ট মাত্র আপনাদের সামনে অবগত করালাম। এই কারণেই অবগত করালাম যে আজকে আমাদের এটা মাটি বাঁচানোর লড়াই, মাটি বাঁচানোর আমরা সংগ্রাম করছি। এই পশ্চিমবঙ্গটাও আজকে থাকতো না। আজকে এই যে ব্যাপকভাবে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা যে সংগ্রাম করছি, তার ফলেই হিন্দুত্ববাদীদের জাগরণ ঘটেছে, জাগরণের কাজ করেছি, তারপরেই কিন্তু আজকে সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় যেটা হচ্ছে যে আজকে আমাদের এই যে পশ্চিমবঙ্গ গঠনের স্বপ্ন, পশ্চিমবঙ্গ গঠন হলো, কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে আত্মবিস্মৃত জাতি আমরা, এই বাঙালি হচ্ছে আত্মবিস্মৃত জাতি। কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে তার উপরে কামান দেখে এবং বোম্বিং করে ধ্বংস করার কোনো প্রয়োজন নেই। কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয়, তার কৃষ্টি, কালচার, শিক্ষা, সংস্কৃতিকে যদি আমূলভাবে পরিবর্তন করতে হয়, ভেঙে নস্বাত করে দিতে হয়, তাহলে সেই জাতির যে এডুকেশন সিস্টেম আছে, যে শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, সেটাকে ধ্বংস করে দাও। অর্থাৎ কিনা এই এডুকেশন সিস্টেমটাকে আমল বদলে দাও, তাহলেই সেই জাতি আগামী 50-60 বছর, 100 বছরের মধ্যে সেই জাতি ধ্বংস অনিবার্য। আর সেটাই হয়েছে আমাদের এই পশ্চিমবাংলায়, আমাদের এই বিশেষত আমাদের এই বাংলার ক্ষেত্রে, পশ্চিম বাংলাটার ক্ষেত্রে। আপনারা দেখতে পাবেন যে এই বাংলায় বিশেষত চারিপাশে যে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে খ্রিস্টান মিশনারি স্কুলগুলো, সেখানে দেখা যাবে কোথাও সেন্ট জোসেফ, কোথাও সেন্ট লরেন্স, কোথাও মেরি ইমাকুলেট, এইরকম নানান রকম যে খ্রিস্টান মিশনারি স্কুলগুলো, যারা আমাদের একসময় রাজত্ব করেছে, যারা আমাদের উপরে ডমিনেট করেছে, তারাই আজকে বিভিন্ন জায়গায়, যারা আমাদের কনভার্সন করেছে, তারা বিভিন্ন জায়গায়, যে রায়গেট থেকে এসছে, ওদের ওখানে যে স্কুলগুলো আছে, আমরা ওখানে দীর্ঘ 5 বছর ধরে, জিজ্ঞেস করো, দীর্ঘ 5 বছর ধরে ওখানে আমরা আদিবাসী সমাজের মানুষের মধ্যে যে জাগরণ ঘটানোর চেষ্টা করি, যারা কনভার্ট হয়ে গেছে তাদের সাথে সম্পর্ক করি। সেদিনকেও এসেছিল যারা কনভার্ট হয়ে গেছে এরকম ছেলেমেয়েরা, সেদিনকেও এসেছিল। তো এর জন্য আমাদের সংগ্রাম। তো সেই কারণেই বলা হচ্ছে যে এই যে এত দূরদর্শী ছিল একজন ব্যক্তি, যার কথা না বললেই নয়, একজন ইংরেজ, তার নাম হচ্ছে লর্ড মেকেলে। আমরা লর্ড মেকেলের নামটা সবাই শুনেছি, লর্ড মেকেলের সাথে পরিচিত। লর্ড মেকেলে ছিলেন খুবই দূরদর্শী একজন ব্যক্তি। তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ইন্টেলেকচুয়াল যে জাতি, সেই জাতিটা হচ্ছে বাঙালি জাতি। আর এই বাঙালি হিন্দু জাতিটার মেরুদণ্ড যদি আমরা না ভেঙে দিই, তাহলে এই বাঙালি জাতিটার মেরুদণ্ড না ভাঙলে শুধু বাংলাকে রাজত্ব, আমরা ভারতবর্ষে তো রাজত্ব করতেই পারবো না, একদিন না একদিন তো আমাদের ছেড়ে চলে যেতেই হবে। সেদিন কিন্তু ভারতবর্ষ বিশ্বে আসনে শ্রেষ্ঠ আসন পাবে, এটা নিতেই হবে। আজকে আপনি দেখুন বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো, নাসা থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু, কর্পোরেট জগতে গুগল থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু যারা সিইও রয়েছে বা বড় বড় প্রতিষ্ঠানে, সমস্ত কিছু কিন্তু জায়গা শুধু বাঙালিরাই রয়েছে। তো তার জন্য তিনি যে অভিসন্ধি করলেন, সেই অভিসন্ধি অনুযায়ী তিনি কি করলেন না, লর্ড মেকেলীয় শিক্ষা ব্যবস্থা প্রচলন করলেন। অর্থাৎ কিনা মেকেলীয় শিক্ষা ব্যবস্থাটা কি একটু বুঝিয়ে বলে দিচ্ছি। আদতে আমরা কালো চামড়ার মানুষ, আমরা কালো চামড়ার মানুষ, কিন্তু শিক্ষায়, দীক্ষায়, সংস্কৃতিতে, কালচারে আমরা একজন ইংরেজে পরিণত হব।
এটাই তিনি চেয়েছিলেন। যার ফলে দেখুন যে আজকে এত বছর পরেও ইংরেজ চলে গেছে, কিন্তু কালো চামড়ার ইংরেজরাই আমাদের রাজত্ব করছে। কালো চামড়ার যারা ইংরেজ অর্থাৎ রাজত্ব করলো, আমাদের দেশীয় শিক্ষা যতক্ষণ আমরা বাঙালিরা শিক্ষিত না হতে পারবো, গুরুকুল পদ্ধতি যে ছিল ভারতবর্ষে তথা বাংলায় যে গুরুকুল পদ্ধতি ছিল, সেই গুরুকুল পদ্ধতি যতক্ষণ না শিক্ষায় ইমপ্লিমেন্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই বাঙালি জাতির যে নবজাগরণ সেটা সম্ভব হবে না। আর নবজাগরণ সম্ভব হওয়ার জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন যদি থাকে দেশের রাজ্যের পরিবর্তনের সাথে সাথে, সেটা হচ্ছে একমাত্র সেটা হচ্ছে যে গুরুকুল পদ্ধতিকে ফিরিয়ে আনা। আর এই গুরুকুল পদ্ধতিকে আগামী দিনে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলেই বাঙালির নবজাগরণের উন্নতি ঘটবে। আর এই বাঙালি জাতির তারা যে আত্মবিস্মৃত জাতি, সেই নিজেদের হিত গৌরব, নিজেদের ইতিহাস, নিজেদের কৃষ্টি সংস্কৃতি থেকে দূরে সরে গেছে, নিজেদের কৃষ্টি সংস্কৃতিকে ভুলে গেছে, সেটা তারা আবার ফিরে পাবে, তারা তাদের আবার গৌরবের পুনর্জাগরণ ঘটাতে পারবে। তো তার জন্যই আজকে এই 25-এ আজকে আমাদের এই দিনটায় 20শে জুন আমরা সবাই উপস্থিত হয়েছি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এই আগের যে সরকার ছিল, এই পশ্চিমবঙ্গ দিবসটাকে পালন করার জন্য তারা পয়লা বৈশাখের দিনটাকে বেছে নিয়েছিল। ভাবলেও অবাক লাগে যে পয়লা বৈশাখের সাথে এই দিনটা কোনো মতেই মিল নেই। ইতিহাস যদি আমরা পড়ি, কোনো একটা সূত্র আসছে না যে পয়লা বৈশাখের সাথে এর কিভাবে মিল। কিন্তু যেহেতু একটা বাৎসল্যয় শাসন চলছিল এবং ওই যে হীরক রাজার দেশের যে আমরা সিনেমাটা দেখেছিলাম, সেই হীরক রাজার দেশের মতন একটা সরকার চলছিল, সেই কারণেই আজকে যা বলে দিচ্ছে মন্ত্রীবর্গ তাই বলছে, ওহে ঠিক কিনা, ঠিক ঠিক ঠিক, ওহে ঠিক কিনা, আমি যেটা বলবো সেটাই আপনারা বলবেন ঠিক ঠিক ঠিক, সেই রকম একটা বিষয় চলছিল। আজকে এইটুকুই আমাদের বলার মতন বিষয় যে আমরা আমাদের পূর্বপুরুষের হিত গৌরব আশা করছি আবার ফিরে পাবো, এবং আমরা আমাদের মাটি বাঁচানোর লড়াই শেষ হয়ে যায়নি, মাটি বাঁচানোর লড়াই আরো জোরালো করব, এবং আমাদের পূর্বপুরুষের যে মাটিকে আমরা ছেড়ে চলে এসেছি, এবং ওইখানে যারা আমাদের সনাতনীরা রয়েছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, সাথে সাথ মিলিয়ে আমাদের পূর্বপুরুষের মাটিকে আমরা পুনরায় আমরা ফিরে পাবো, এই আশা রেখে আমি আর আজকের বাণীকে বিরাম দিচ্ছি।